আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মনে হয় ভালো আছেন সবাই। তো যাই হোক, আজকে আমাদের হলো অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টের চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু দেখি, লাস্ট ক্লাসে আমরা অংশীদারি ব্যবসা নিয়ে একটা বেসিক আলোচনা করা হয়েছিল, যেটা হলো আমরা অংশীদারি ব্যবসা কি, অংশীদারি ব্যবসা কত প্রকার, এই নিয়ে আমরা আলোচনা করছি। যারা যারা এখনো ক্লাসে জয়েন করে নেই অন্যদেরকে একটু বলে দিন ক্লাসটা শুরু হয়ে গেছে, ক্লাসে জয়েন করার জন্য। যারা যারা এখনো ক্লাসে জয়েন করে নাই অন্যদেরকে একটু বলে দেন ক্লাসটা শুরু হয়ে গেছে, ক্লাসে জয়েন করার জন্য প্লিজ। ঠিক আছে? তো এখন আজকে আমরা অংশীদারি ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব। বলতে বেসিক যেই আইটেমগুলো সেগুলো তো আমাদের অলরেডি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাইকে ঈদ মোবারক। বাসি ঈদ মোবারক বলার কিছু নাই, এমনি ঈদ মোবারক বলা হয়েছিল আমাদের পেজে। তো এরপর আবার ঈদ মোবারক দেওয়া হলো অনেকদিন পর। আজকে থেকে আমাদের যেহেতু ক্লাস শুরু হয়েছে, তো এখন আজকে আমি আপনাদের অংশীদারি ব্যবসার মেইন থিমে চলে যাব। কথা না বাড়িয়ে মেইন থিমে চলে যাব, ঠিক আছে? তো মেইন থিমে চলে যাব, একটু দেখি আমরা। সেটা হচ্ছিল প্রশ্ন হচ্ছিল আমরা অংশীদারি ব্যবসা কিভাবে করা হয় এগুলো আমরা শিখছি। লাস্ট ক্লাসে মনে পড়ে নাকি দেখেন, অংশীদারি ব্যবসার যে পার্ট 1 লেকচার 1 অলরেডি আমরা শিখা হয়েছে। যারা যারা এখনো ক্লাসে আসেনি অন্যদেরকে বলে দেন ক্লাসটা শুরু হয়ে গেছে, ক্লাসে জয়েন করার জন্য। যারা যারা এখনো ক্লাসে আসেন অন্যদেরকে বলে দেন ক্লাসটা শুরু হয়ে গেছে, ক্লাসে জয়েন করার জন্য। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন, কেমন আছেন সবাই? আচ্ছা, একটু দেখেন, খেয়াল করেন একটু। তো অংশীদারি ব্যবসা যখন আমরা করব, এখানে দুই ধরনের অঙ্ক, মানে অঙ্কটা করার জন্য দুইটা প্যাটার্ন লাগে। একটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন, লাভ ক্ষতি আবন্টন হিসাব, ঠিক আছে? আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এই লাভ ক্ষতি আবন্টনের ডেবিট সাইডে আর ক্রেডিট সাইড আছে। ডেবিট সাইডে বসে হচ্ছে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, এই চারটা আইটেম বসে। তাহলে কি কি বসতেছে একটু দেখি আমরা। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, কয়টা আইটেম বসতেছে আমাদের এখানে? চারটা আইটেম বসতেছে। ডেবিট দিকে মালিকদের সাথে সম্পৃক্ত, মালিকদের সাথে সম্পৃক্ত ছাড়া কোনো জিনিস আসবে না অংশীদারের মূলধন, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখানে কি কি বসে আমরা একটু দেখি। এখানে বসে হচ্ছে নিট মুনাফা, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। তাহলে আমরা দেখি, একটু খেয়াল করেন, ভালো করে বুঝেন। তাহলে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আমাদের ডেবিট সাইডে আছে হচ্ছে কি কি আমাদের? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। আর ক্রেডিট দিকে কি কি আসবে? নিট মুনাফা, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সবার শেষে, উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। আর অংশীদারদের মূলধন হিসাব, কি হিসাব আমাদের একটু বলেন তো একটু। অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবে একটু দেখি, এখানেও সেম ডেবিট আর ক্রেডিট সাইড আছে। এখানে ডেবিট সাইডে তিনটে আইটেম কখনো লাভ ক্ষতি আবন্টনে আসে না। তিনটে আইটেম কখনো লাভ ক্ষতি আবন্টনে আসে না। কি কি? অতিরিক্ত মূলধন উত্তোলন, অতিরিক্ত মূলধন, মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। এই তিনটি আইটেম কখনো কোথায় আসে না আমাদের? এই তিনটি আইটেম কখনো 1 নাম্বার ঘরে আসে না, মানে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসে না। তাহলে মূলধন বসে এখানে, অতিরিক্ত মূলধন বসে এখানে, উত্তোলন বসে এখানে। এইখানে যে ডেবিট গুলো আইটেম সব চলে যাবে কোথায়? এই ক্রেডিট দিকে। এইখানে যে ক্রেডিটের আইটেম সব চলে যাবে কোথায়? ডেবিট।
তাহলে ডেবিটের আইটেম সব চলে যাচ্ছে কোথায়? ক্রেডিট দিকে। আর ক্রেডিটের আইটেমগুলো কোথায় চলে আসতেছে? ডেবিট দিকে। কথাটা কি বোঝা গেছে নাকি বুঝতে পারেন না? একটু রেসপন্স দিবেন। এই ডেবিটের আইটেমগুলো সব চলে যাবে হচ্ছে হলো ক্রেডিট দিকে অংশীদারদের মূলধন হিসাবে, আর ক্রেডিটের আইটেমগুলো সব চলে যাবে হচ্ছে হলো ডেবিট দিকে। ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন একটু ভালো করে দেখেন, এগুলো সব যাবে, শুধু এটা যাবে না। এগুলো সব যাবে, শুধু এটা যাবে না। তাহলে আমরা কি শিখলাম একটু দেখি। এখান থেকে ভালো করে বুঝেন, এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমরা কি পাবো? মুনাফার অংশ। মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফার অংশ। বন্টনযোগ্য মুনাফার অংশ। এই পাঁচটা আইটেমের ভিতরে সব যাবে, শুধু ঋণের সুদটা যাবে না। কেন যাবে না? কারণ ঋণের সুদটা হচ্ছে মালিকের সাথে সম্পৃক্ত না, মালিকের মূলধনের সাথে সম্পৃক্ত না। কারণ মূলধন যেটাতে বাড়বে সেটাই শুধু যাবে, যেগুলো বাড়বে না সেগুলো যাবে না। মূলধন যেগুলো বাড়বে সেগুলোই যাবে, যেগুলো বাড়বে না সেগুলো যাবে না। কথাটা কি ক্লিয়ার? ওকে ফাইন। এখন দেখেন, তাহলে মূলধনের সুদ, বেতন, কমিশন, বন্টনযোগ্য মুনাফা যেটা ডেবিটে ছিল সেগুলো চলে যাবে ক্রেডিট দিকে। আর এখানে যে তিনটা আইটেম, নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এই তিনটা আইটেমের ভিতরে নিট মুনাফাটা আসবে না। আর এই দুইটা আইটেম চলে যাবে হচ্ছে হলো ডেবিট দিকে। কোথায়? অংশীদারদের মূলধন হিসাবে। আচ্ছা, আর তিনটি আইটেম কখনো প্রথম ঘরে আসে না। তিনটি আইটেম কখনো প্রথম ঘরে আসে না। কি কি? মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। ঠিক আছে? এই তিনটি আইটেম কখনো কোথায় আসে না? এক নাম্বার ঘরে আসে না, মানে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসে না। এই অংশীদারি ব্যবসা আমরা কেন করি? দুইটা কারণে করা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে হলো মালিকরা কত টাকা প্রফিট পেল, কে কত টাকা মুনাফা পেল এটা জানার জন্য। সেকেন্ড ওয়ান হচ্ছে হলো মালিকদের কে কত টাকা মূলধন হলো বছর শেষে এটা জানার জন্য। এক নম্বর কারণ হচ্ছে হলো মালিকরা কত টাকা প্রফিট পেল, এই জন্য লাভ ক্ষতি আবন্টন করা হয়। সেকেন্ড কারণ হচ্ছে মালিকদের কত টাকা মূলধন হলো এটা জানার জন্য, যেটা মেইন সেটা জানার জন্য করা হয় অংশীদারদের মূলধন হিসাব। এখন অনেকের কথা থাকতে পারে, স্যার আপনার মেইন কারণ যদি মূলধন হিসাব করা হয় তাহলে এটা করলেই তো, এটা করার কি দরকার? এটা যদি না করি আমার কি পাবো না? বন্টনযোগ্য মুনাফা পাবো না। বন্টনযোগ্য মুনাফা না করলে কি আমার অরিজিনাল মূলধন কত দাঁড়ালো এটা কি জানা যাবে? কখনই জানা যাবে। এটা বুঝতে হবে। ক্লিয়ার? ফাইন। এখন দেখি আমরা, একটু খেয়াল করেন। এখন আমরা একটা অঙ্কে চলে যাই। দেখেন, খেয়াল করেন, একটা অঙ্ক চলে যাই। আচ্ছা, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019টা একটু দেখেন, খেয়াল করেন। আমি অঙ্কটা একটু লিখতেছি, একটু খেয়াল করেন। তারা, ঝরা এবং হীরা, তারা, ঝরা ও হীরা একটি অংশীদারি, তিনজন অংশীদার। একটি অংশীদারির তিনজন, বা ডিরেক্টলি লিখি, তারা, ঝরা ও হীরার তিনজন অংশীদার, যা মূলধন ছিল, যাদের
মূলধন ছিল, যাদের মূলধন ছিল, একটু দেখি সবাই খেয়াল করেন। তাহলে তারা, ঝরা ও হীরা তিনজন অংশীদার যাদের মূলধন ছিল 60,000, 50,000, 30,000। 60,000, 50,000 এবং 30,000 টাকা। মুনাফার অংশ, মুনাফার অনুপাত 2:2:1। ঠিক আছে, মুনাফার অনুপাত 2:2:1। তাদের মূলধন উত্তোলনের উপরে 5% সুদ ধরতে হবে। আচ্ছা, তাদের মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। এরপরে কি লিখছে দেখি। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য 3,000 করে বেতন পাবে। তারা প্রত্যেকে 3,000 টাকা করে মাসিক 3,000 টাকা করে বেতন পাবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে কি বলছে দেখেন। উপযুক্ত সমন্বয় সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 সালের কারবারের নিট মুনাফা দাঁড়ায় 64,000 টাকা। তাহলে এখানে কি বলছে দেখেন। তাহলে তাদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 9,000, 6,000, 3,000। 9,000, 6,000, 3,000। 9,000, 6,000 এবং 3,000 টাকা। বছর শেষে নিট মুনাফা দাঁড়ায় 65,000 টাকা। ক কি বলছে একটু দেখি। ক বলছে হইল আমাদের উত্তোলনের সুদের পরিমাণ। উত্তোলনের সুদের পরিমাণ। খ বলছে হচ্ছিল লাভ ক্ষতি আবন্টন। লাভ ক্ষতি আবন্টন হিসাব। আর গ বলছে হচ্ছিল অংশীদারদের মূলধন হিসাব। তাহলে আমরা কোশ্চেনটা একটু পড়ি আবার। তাহলে কোশ্চেনটা আমরা একটু পড়ি, একটু খেয়াল করেন। কোশ্চেনটা পড়ি, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ি, একটু খেয়াল করেন। তারা, ঝরা, হীরা তিনজন অংশীদার যাদের, খেয়াল করেন সবাই, যাদের মূলধন ছিল 60,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা। মুনাফার অংশ 2:2:1 অনুপাত। আচ্ছা, তাদের মূলধন ও উত্তোলনের পরিমাণ, উত্তোলনের উপরে 5% সুদ ধরতে হবে। কয় পার্সেন্ট সুদ ধরতে হবে? 5% সুদ ধরতে হবে। কয় পার্সেন্ট সুদ ধরতে হবে? 5% সুদ ধরতে হবে। আচ্ছা, কয় পার্সেন্ট সুদ ধরতে হবে? 5% ধরতে হবে। আচ্ছা, এখন তারা প্রত্যেকে মাসিক বেতন, তাদের প্রত্যেকে কি বেতন? মাসিক বেতন। তাদের প্রত্যেকের মাসিক বেতন কত?
তাদের প্রত্যেকের মাসিক বেতন হচ্ছে কত বলছে? 3000 টাকা। তাহলে একটু খেয়াল করেন আমাদের কি কি আইটেম লাগবে একটু বুঝতে হবে। আমরা যখন লাখপতি আবন্টন হিসাব নিব তখন আমাদের ডেবিট দিকে লাগবে 4টা জিনিস, ক্রেডিট দিকে লাগবে 3টা জিনিস। লাখপতি আবন্টনের সময়, লাখপতি আবন্টন হিসাবের ক্ষেত্রে তাহলে আমার ডেবিট দিকে কয়টা আইটেম লাগবে বলেন তো একটু? ডেবিট দিকে লাগবে হচ্ছে 4টা জিনিস। একটা হচ্ছে মূলধনের সুদ আমরা জানি, একটা হচ্ছে ঋণের সুদ, থ্যাংক ইউ, আর একটা হচ্ছে বেতন, আর একটা হচ্ছে কমিশন। এগুলো প্রত্যেকের কার? মালিকদের, রাইট? আচ্ছা, আর ক্রেডিট দিকে লাগবে 3টি আইটেম। একটা হচ্ছে নিট মুনাফা, একটা হচ্ছে উত্তোলনের সুদ, আর একটা হচ্ছে কি আমাদের পণ্য উত্তোলন। আচ্ছা এখন দেখেন এখানে এই যে তারা ঝরা হীরা 3জন অংশীদার যাদের মূলধন ছিল 60,000, 50,000, 30,000 টাকা। তাহলে দেখেন আচ্ছা মুনাফার অংশ কত? 2:2:1। তাদের মূলধন উত্তোলনের উপরে 5% সুদ ধরতে হবে। তাহলে এই যে দেখেন মূলধন উত্তোলনের উপর সুদ, তাহলে এইটাও পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি আমি, রাইট? আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। আচ্ছা, এখন দেখেন তারা প্রত্যেকে মাসিক বেতন 3000 টাকা, তাহলে এইটাও আমরা পেলাম। তাদের উত্তোলনের পরিমাণ 9000 ও 6000 টাকা। তাহলে 3টি আইটেম কখনো প্রথম করে বসে না, মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। তাহলে আমরা দেখি আমরা মূলধনও পেলাম, আমরা উত্তোলনও পেলাম, অতিরিক্ত মূলধন এখানে দেওয়া হয়। এরপর আমরা একটু পড়ি বছর শেষে নিট মুনাফা। তাহলে অলরেডি আমরা এইটাও পেলাম, এই যে এটা। তাহলে আমাদের 1টা 2টা 3টা, এইটা আর এটা নাই কোশ্চেনে, বাকিগুলো কিন্তু আমাদের আছে। তাহলে আমরা বসাই দিলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। আমাদের পথে বলছে উত্তোলনের সুদের পরিমাণ। তাহলে উত্তোলনের সুদের ক্ষেত্রে একটু আমরা শিখি, ভালো করে বুঝবেন। উত্তোলনের সুদের ক্ষেত্রে আমরা একটু শিখি, একটু দেখেন উত্তোলনের সুদ একটু খেয়াল করেন। প্রত্যেকটা সুদ আমরা যখন শিখবো একটু ভালো করে শিখবো, হ্যাঁ? উত্তোলনের সুদের ক্ষেত্রে একটা রুলস হলো, খেয়াল করতে হবে সবাই। ফার্স্ট ওয়ান রুলস হচ্ছে হলো এক মাসের শুরু, যদি বলা হয় মাসের শুরু বা বছরের শুরু, বছরের শুরু সাধারণত বলে না, মাসের শুরুই সাধারণত বলা হয়, ঠিক আছে? যদি বলা হয় মাসের শুরু, একটু ভালো করে বুঝতে হবে। যদি বলা হয় কি শুরু? মাসের শুরু, ঠিক আছে? যদি বলা হয় মাসের শুরু, তাহলে এটা আমরা কি করব একটু দেখেন। তখন আমি প্রতি, দেখেন উত্তোলন এভাবে লেখা থাকতে পারে, প্রতি মাসে 500 টাকা উত্তোলন, এভাবে লেখা থাকবে। এইটার সাথে লেখা থাকতে পারে মাসের শুরু, মাসের শেষ, মাসের মাঝে। আমরা একতরফাতে পড়ছিলাম, মনে পড়ে? আমরা একতরফাতে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের শেষের অধ্যায় একতরফাতে আমরা পড়ে আসছিলাম, একটু খেয়াল করেন দেখেন। প্রতি মাসের শুরু, প্রতি মাসের শেষ, প্রতি মাসের মাঝে, প্রতি মাসের শুরু, প্রতি মাসের শেষ, প্রতি মাসের মাঝে। মনে পড়েনি কি? দেখেন প্রতি মাসের শুরু, প্রতি মাসের শেষ, প্রতি মাসের মাঝে যদি দেওয়া থাকে, তাহলে মাসের শুরু হলে এই 500কে আমরা যত পার্সেন্ট বলবে, ধরে নিচ্ছি আমরা এখানে দেওয়া আছে 10%, 10% ধরতে বলছে। এই 10% দিয়ে, ঠিক আছে, কত পার্সেন্ট ধরতে বলছে? 10%। এই 10% দিয়ে 13/2, যেটাকে বলা হয় 6.5 দিয়ে গুণ করব। ভালো করে বুঝতে হবে। যদি বলা হয় মাসের শুরু, তাহলে 13/2,
যদি বলা হয় মাসের মাঝে, যদি বলা হয় কি মাসের মাঝে, তখন আমরা এই 500-কে 10%, তখন 12/2, দ্যাট মিন্স হচ্ছে শুধু 6 দিয়ে গুণ করব। হয় এটা করব না এটা করব, এগুলো করা বেস্ট, সহজ, ঠিক আছে। আর যদি বলা হয় মাসের শেষ, যদি বলা হয় মাসের শেষে, তখন এই 500-কে 10%, তখন হবে হচ্ছে হলো 11/2, যেটাকে বলা হয় 5.5। তাহলে আমরা কি শিখলাম? যত মাসের টাকাটাকে মাসের শুরু বললে যত পার্সেন্টেজ বলবে ওই পার্সেন্টেজ করে, মাসের শুরু বললে 6.5 দিয়ে গুণ, মাসের মাঝে বললে 6 দিয়ে গুণ, মাসের শেষে বললে কত দিয়ে গুণ বলেন, কত দিয়ে গুণ? 5.5 দিয়ে গুণ। এই যে এখন কেউ যদি জিজ্ঞাসা করে বছরের শুরু, বছরের শেষ, বছরের মাঝে, তখন কি করব স্যার? তখন এটাকে বছরে কনভার্ট করবেন, বছরের টাকা তো দেওয়াই থাকবে, কনভার্টার করা লাগবে না, যদি না থাকে কনভার্ট করে নেবেন। আর এটাকে 6.5-কে 12 দিয়ে ভাগ, 6-কে 12 দিয়ে ভাগ, 5.5-কে 12 দিয়ে ভাগ। আবার বুঝাই বলি, বলা আছে বছরে শুরুতে উত্তোলনের পরিমাণ প্রত্যেকের 10,000, 12,000, 15,000। তখন এই 10,000-এর 10% 6.5/12, 12,000-এর 10% 6.5/12। 6.5 কেন স্যার? কারণ তিনজনই তো বছরের শুরুতে, শুরু হলে এইটাকে 12 দিয়ে ভাগ দিবেন, বছর হলে খালি শুধু 12 দিয়ে ভাগ দিবেন। আর মাস থাকলে তার অ্যান্সার কিন্তু একই হবে, বছরের টাকা দিয়ে করলেও 1 টাকা হবে, মাসের টাকা দিয়ে করলে একই টাকা হবে, সেম, এটা কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। কিন্তু যখন আমি উত্তোলন দেখাবো তখন মাসের টাকা দেখাবো না, উত্তোলন দেখানোর সময় আমি এই 500-কে 12 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। কেন? অংশীদারি কখনো 1 মাসের অঙ্ক করে না, অংশীদার আজীবন 1 বছরের অঙ্ক করে। অংশীদার কখনো 1 মাসের অঙ্ক করে না, অংশীদার আজীবন 1 বছরের অঙ্ক করা হয়। অংশীদার কখনো 1 মাসের অঙ্ক করে না, অংশীদার আজীবন 1 বছরের অঙ্ক করা হয়। আচ্ছা গেল। এইবার আসেন, উত্তোলন তো এখানে কিছুই বলে নাই, দেখেন তারা উত্তোলনের পরিমাণ, তাদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 9,000, 6,000 ও 3,000 টাকা। এখানে কি বলছে? বছরের শুরু, বছরের শেষ, বছরের মাঝে, মাসের শুরু, মাসের শেষ, মাসের মাঝে, কিছুই বলে নাই। বলছে? কিছুই বলে নাই। স্যার কিছু যদি বলা না থাকে তাহলে এটা কি বছরের টাকা ভাববো নাকি মাসের টাকা ভাববো? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অবশ্যই বছরের টাকা ভাবতে হবে, মাসের টাকা ভাবা যাবে না। তখন আমি স্যার সুদটা কিভাবে ধরবো? তখন কোনো কিছু বলা না থাকলে বছরের টাকা তো এটা ধরতে হয়, তাহলে কোনো কিছু বলা না থাকলে অবশ্যই উত্তোলনের সুদ, অবশ্যই কিসের সুদ? উত্তোলনের সুদ 6 মাসের ধরতে হবে। কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে স্যার। কোনো কিছু বলা না থাকলে অবশ্যই উত্তোলন সুদ 6 মাসে ধরতে হবে। ওকে, সুন্দর। তাহলে স্যার এটা কিভাবে করব? ফার্স্ট একটা দেখেন, একটা হচ্ছে তারা, একটা হচ্ছে কি ঝরা, আর একটা হীরা। তাহলে দেখেন তারা হচ্ছে 9,000 টাকা, এটা হচ্ছে 6,000 টাকা, পরেরটা হচ্ছে 3,000 টাকা। স্যার কোথায় পাইলেন? এই যে দেখেন, একটা 9, 6, 3, দেখছেন? এই 9,000 টাকা, 6,000 টাকা, 3,000 টাকাকে কয় পার্সেন্ট? উত্তোলনের উপর সুদ 5%। এই 5% দিয়ে দেন। দিলাম স্যার। দেওয়ার পরে কোনো কিছু বলা নাই, তাহলে কয় মাসের ধরবো? 6 মাসের। 6 দিয়ে গুণ করে দিব? হবে না, 12 দিয়ে ভাগ করতে হবে। কেন? 12 মাসের ভিতরে 6 মাস, 12 মাসের ভিতরে কয় মাস ধরতে বলছে? 6 মাস। তাহলে কোনো কিছু বলা না থাকলে অবশ্যই উত্তোলন সুদ 6 মাস ধরতে হবে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে। উত্তোলন সুদ ধরতে বলে নাই, তাহলে আমি কি ধরবো নি? তো অবশ্যই কখনোই না। উত্তোলন সুদ ধরতে না বললে কখনো ধরা যাবে না, উত্তোলন সুদ ধরতে না বললে কখনোই ধরা যাবে না। বি কেয়ারফুল। আচ্ছা, এটা গেল উত্তোলন সুদের ব্যাপারে আমরা শিখলাম। তাহলে আমরা প্রথম উত্তোলন সুদের পরিমাণ আমরা কয় অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 9,000 টাকার উপরে 5% হচ্ছে আমাদের কত? 450 টাকা। তাহলে এই যে 9,000 টাকার উপর একটু দেখেন, আমার 5% 450 টাকা গুণ 6/12, তাহলে 225 টাকা, 225 টাকা। পরেরটা দেখেন, 6,000 টাকার উপরে 5% হচ্ছে 300 টাকা, গুণ 6/12 হচ্ছে 150 টাকা। পরেরটা দেখেন, 3,000 টাকার উপরে 5% হচ্ছে হইলো আমাদের 150 টাকা, গুণ 6/12 হচ্ছে আমাদের 75 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের কি? উত্তোলনের সুদের পরিমাণ। কয়ের অ্যান্সার? এটাই আমাদের কয়ের অ্যান্সার, এটাই বলছে উত্তোলনের সুদের পরিমাণ। আমরা এটা কি করতেছি? ঢাকা বোর্ড 2019। ওকে ফাইন।
এবার আমরা আরেকটা নিয়ম শিখি, দেখেন এবার খ করব, খ করার আগে আমরা দুইটা নিয়ম শিখে যাব, ঠিক আছে? আচ্ছা দেখি একটু, ফার্স্ট ওয়ান নিয়ম শিখবো হলো ঋণের সুদ। ঋণের সুদের ক্ষেত্রে একটা নিয়ম শিখে আমরা, ভালো করে বুঝেন। ঋণ যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ঋণ নাই কোনো সমস্যা নাই। যদি ঋণ থাকে ঋণের সুদ ধরতে হবে 6% 6 মাসের। যদি ঋণ থাকে ঋণের সুদ ধরতে হবে 6% 6 মাসের। যদি ঋণ থাকে ঋণের সুদ ধরতে হবে 6% 6 মাসের, ধরতেই হবে, আপনাকে ধরতেই হবে। যেমন বাসায় যদি মেহমান আসে আপনাকে কি করতে হবে? নাস্তা দিতে হবে, আপ্যায়ন করাতে হবে, এটা যেমন সত্য ঋণ থাকলে ঋণের সুদ দিতেই হবে আপনাকে। পার্সেন্টেজ নাই স্যার, ধরতে বলা নাই, তারপরেও করতে হবে স্যার। কিভাবে? 6% 6 মাসের। যদি পার্সেন্টেজ থাকে তাহলে পার্সেন্টেজ অনুযায়ী, যদি মাস থাকে তাহলে মাস অনুযায়ী। পার্সেন্টেজও নাই মাসও নাই, তাহলে 6% 6 মাসের। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? যদি অঙ্কে ঋণ থাকে তাহলে ঋণ কোনো ঘরে আসবে না। ঋণ কিন্তু কোনো জায়গায় আসবে না, কারণ ঋণ লাভ পেতে আবন্টনে আসবে না, অংশীদারদের মূলধনেও যাবে না, এটা তো আমরা জানি। আচ্ছা, কিন্তু কিন্তু ঋণের সুদ অবশ্যই 1 নং ঘরে হবে, 2 নংয়ে হবে না। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে কি লিখছি দেখেন, যদি অঙ্কে ঋণ থাকে তাহলে ঋণ কোনো ঘরে আসবে না। ঋণ কোন ঘরে আসবে না? অবশ্যই ঋণের সুদ অবশ্যই 1 নং ঘরে আসবে, মানে ঋণের সুদ আপনি ধরতেই হবে, 2 নং ঘরে আসবে না, 2 নং ঘরে আসবে না। তাহলে কিভাবে ধরবেন? 6% 6 মাস। তাহলে কি কখন? কোনো কিছু বলা না থাকলে, কোনো কিছু বলা না থাকলে, বলা না থাকলে। তাহলে আমরা কি শিখলাম একটু দেখি। তাহলে যদি ঋণের ঋণ থাকে আর ঋণের সুদ ধরতে বলা নাই, কোনো মাসও দেওয়া নাই, তাহলে স্যার কি ভাববো? কোনো কিছু বলা নাই, শুধু ঋণ আসছে, তাহলে অবশ্যই ঋণের সুদ ধরবো 6% 6 মাসে। কিন্তু যদি বলে দে 7% ধরতে, যদি বলে দে অক্টোবরে আনছে, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে কয় মাস? 3 মাস, আর 7% ধরে নেবেন, শেষ। তাহলে অবশ্যই কয় নম্বর ঘরে দিবেন? 1 নং ঘরে দিবেন। কয় নম্বর ঘরে দিবেন? 1 নং ঘরে দিবেন, কিন্তু 2 নং ঘরে যাবে না। কেন? কারণ ঋণের সুদ মূলধনের সাথে সম্পৃক্ত, ঋণের সাথে সম্পৃক্ত, এটা আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে, মনে পড়ে? আচ্ছা, এটা গেল একটা। ওকে ফাইন। আচ্ছা, এবার আসেন একটু ভালো করে বুঝেন, ঋণের সুদ আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। এবার একটু বেতনের ব্যাপার আমরা শিখি, একটু দেখেন। বেতনের 3টা রুলস। কয়টা রুলস? আমরা 3টা রুলস। ফার্স্টের রুলস হচ্ছিল, বেতন যদি ডেবিট করা হয়, বেতন ডেবিট করা হলো, বেতন বাদ দেওয়া হলো, বেতন চার্জ করা হলো, বেতন হিসাবভুক্ত করা হলো, বেতন আচ্ছা ইত্যাদি, এই আইটেমগুলো লেখা থাকে নিট মুনাফার সাথেই। যেমন কেমন? একদম শেষের লাইনে লেখা থাকে, অঙ্কের একবারে শেষের লাইনে লেখা থাকে বেতন ডেবিট করা হলো এবং নিট মুনাফা হচ্ছে এত টাকা। তাহলে বেতন ডেবিট মানে কি? বেতন ডেবিট মানে হচ্ছে মালিকদের বেতনটা যেখানে লাভ ক্ষতি আবন্টনে লেখার কথা ভুল কমে, এটা বিশদায় বিবরণীতে লিখে ফেলাইছে। কেন স্যার? কারণ কর্মচারীদের বেতন হবে বিশদায় বিবরণীতে, আমি বিশদায় বিবরণীতে কর্মচারীর বেতন দিয়েছি, মালিকের বেতন আছে, মালিকের বেতন তো দেওয়ার কথা ছিল না, কিন্তু ভুলে যেহেতু দিয়ে দিছি, এখন এখানে আর দেওয়া যাবে না। কারণ কেন? তাহলে তো 2বার দেখানো হয়ে যাবে, তো ডবল খরচ হয়ে যাবে, ডবল খরচ তো দেখানো যাবে না। কারণ মালিকের বেতন তো আমি অলরেডি দেখাই নিট মুনাফা কমাই দিছি, এখন যদি আবার দেখাই তাহলে আরো নিট মুনাফা কমে যাবে না, তাহলে লস হবে না আমাদের। এই জন্য যদি বলা থাকে কোশ্চেনে বেতন ডেবিট করা হলো, মানে ওখানে লেখা হয়ে গেছে বিশদায় বিবরণীতে, বেতন চার্জ করা হলো অলরেডি লেখা হয়ে গেছে, বেতন বাদ দেওয়া হলো অলরেডি লেখা হয়ে গেছে, বেতন হিসাবভুক্ত করা হলো অলরেডি লেখা হয়ে গেছে। এই কথাগুলো যদি বলা থাকে,
তাহলে অবশ্যই 1 নং ঘরে আসবে না, 2 নং ঘরে আসবে। তাহলে এই কথাগুলো বলা থাকলে ইত্যাদি বলা থাকলে 1 নং ঘরে আসবে না, কিন্তু 2 নং ঘরে আসবে। লাভ ক্ষতি আবন্টন হিসাবে হেডিং এর উপরে, লাভ ক্ষতি আবন্টন হিসাবের উপরে। কথাটা ভালো করে বুঝেন একটু সবাই প্লিজ। যদি এই কথাগুলো বলা থাকে, আরো অনেক নামই থাকতে পারে, তাহলে বলা থাকলে 1 নং ঘরে আসবে না, কারণ আমি অলরেডি হিসেব ভুলে বিশদায় বিমতে লিখছি। তাহলে 2 নং ঘরে হবে কোথায়? আমরা যে 1 নং ঘর থেকে সবকিছু লিখব, কি হেডিং নাম দিব? 2 নং ঘরে লাভ ক্ষতি আবন্টন, তার উপরে হবে মূলধনের নিচে হবে, মূলধনের নিচে লাভ ক্ষতি আবন্টনের উপরে, এই কথাটাই বলছে। 2 নং ঘরে আসবে লাভ ক্ষতি আবন্টনের উপরে, হিসাবের উপরে। আচ্ছা গেল। যদি বলা থাকে তাহলে এটা বুঝলেন, যদি বলা হয় বেতন উত্তোলন করা হলো, বেতন উঠিয়ে নেওয়া হলো, বেতন তোলা হলো, বেতন গ্রহণ করা হলো, এইভাবে যদি হয় এইভাবে যদি লেখা থাকে, একটু দেখেন তখন কি করবেন? এর মানে কি? মানে মালিকরা যে বেতন পাবে, বেতনটা মনে করেন মালিক বেতন পায় হচ্ছে 30,000 করে, মালিক অলরেডি বেতনটা নিয়ে তার পকেটে নিয়ে নিছে, মানে ওই টাকাটার প্রতিষ্ঠানে নেই, সে নিয়ে নিছে অলরেডি। তাহলে তো আর তার মূলধন বাড়বে না, স্বাভাবিক। কারণ আমি যদি মূলধন থাকে 1 লাখ, আমি যদি বেতন পাই 30,000, আমি বেতনটা নিই নাই, তাহলে আমার মূলধন বাড়লো কত টাকা? 30 আর 1 লাখ কত? 1,30,000। আমি যদি বেতনটা নিয়ে নিই তাহলে আর মূলধন বাড়বে? কখনই প্রশ্নে উঠে না। তাহলে কোশ্চেনের শেষে অথবা ওই বেতনের সাথে, কোশ্চেনের শেষে অথবা ওই বেতনের সাথে, এই যে বেতন, তারা প্রত্যেকে মাসিক এত টাকা করে বেতন পায়, যা গ্রহণ করেছে, যা উত্তোলন করেছে, যা উঠিয়ে নিয়েছে, যা তুলে নিয়ে হয়েছে, এই কথাগুলো যদি বলা থাকে, তখন ইত্যাদি বলা থাকলে 1 নং ঘরে হবে, কিন্তু 2 নং ঘরে হবে না। কথাগুলো ভালো করে বুঝেন। বেতন উত্তোলন করা হলো, বেতন উঠিয়ে নেওয়া হলো, বেতন তোলা হলো, বেতন গ্রহণ করা হলো, এই কথাগুলো যদি বলা থাকে, তাহলে ইত্যাদি বলা থাকলে 1 নং ঘরে হবে, কিন্তু 2 নম্বরে হবে না। কেন? আমি অলরেডি নিয়ে নিচ্ছি, আমার মূলধন বাড়বে না, কিন্তু আমি হিসাবভুক্ত তো করিনি, করছি আমি বিশদায় বিবরণীতে করছি, এটা তো লেখা নাই, এই জন্য আমি 1 নং ঘরে লিখবো, কিন্তু কি হেডিং ছাড়া। যেমন আমি যদি লেখা থাকে, ভালো করে বুঝেন, এ বি সি 3 জন অংশীদার, শুধু বি বেতন নেই, আমরা তখন কি লিখি? বি এর মূলধন হিসাব বেতন। এবারকে হেডিং দিই না, তখন আমরা কি লিখবো? মূলধন হিসাব শব্দটা দিব না, কারণ আমি তো 2 নম্বর ঘরে বসাবো না, কেন বলেই দিয়েছি 2 নম্বর ঘরে হবে না। তাহলে কি হবে? বি এর বেতন হিসাব, শব্দটা কি হবে? শুধুমাত্র বি এর বেতন হিসাব, বি এর বেতন হিসাব। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা বুঝলাম আমরা। এখন দেখেন, তাহলে আমরা বুঝলাম কি এটা সবচেয়ে বেশি আসে, একটু ভালো করে বুঝেন, এটা বেশি আসে সবচেয়ে, এইটা। তাহলে বেতন বাদ দেওয়া হলো, বেতন ডেবিট করা হলো, বেতন হিসাবভুক্ত করা হলো, বেতন চার্জ করা হলো, বিভিন্ন নামে যদি বলা থাকে, তাহলে 1 নম্বর ঘরে আসবে না। কেন? আমি ভুল কমে বিশদায় বিবরণীতে করে ফেলাইছি, এই জন্য 2 নম্বর ঘরে আসবে। 1 নম্বর ঘরে আসবে না, 2 নম্বর ঘরে আসবে। আর যদি বেতন উঠিয়ে নেওয়া হলো, বেতন তোলা হলো, বেতন গ্রহণ করা হলো, বেতন কি করা হলো? উত্তোলন করা হলো, ইত্যাদি যদি বলা থাকে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা 1 নং ঘরে হবে, কিন্তু 2 নম্বর ঘরে আসবে না। কথাটা কি বুঝা গেছে নাকি বুঝতে পারেন নাই? এইটা আর এটা খেয়াল রাখতে হবে, এটা যদি আমরা খেয়াল না রাখতে পারি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওই যে বিছানার নিচে, আচ্ছা এখানে খেয়াল রাখেন, তাহলে এটা আমরা বুঝলাম, ওকে ফাইন। এখন এটা মুছতে হবে, না হলে আদারওয়াইজ আরেকটা হিসাব করতে হবে, একটু দেখান। 3 নাম্বার রুলস বেতনের, এই লাস্ট রুলস, যদি বলা হয় বেতন চার্জ, বা চার্জ না লিখতে পারি, বেতন ডেবিট
করা হলো এবং গ্রহণ করা হলো। দেখেন ভালো করে বুঝেন, যদি বেতন ডেবিট করা হয় তাহলে আমরা কি করি, 1 নাম্বার ঘরে দিই না, কিন্তু 2 নাম্বার ঘরে দিই। আর যদি বেতন গ্রহণ করি আমরা 1 নাম্বার ঘরে দিই, কিন্তু 2 নাম্বার ঘরে দিই না। কিন্তু এখন দেখেন বেতন ডেবিট করা হলে 1 নাম্বার ঘরে দিই না, 2 নাম্বার ঘরে দিই। আবার গ্রহণ করলে 2 নাম্বার ঘরে দিই না, 1 নাম্বার ঘরে দিই। এর মানে কি, এটা ডেবিট করলে 1 নাম্বার ঘরে হবে না, তাহলে এটা হচ্ছে না। আবার গ্রহণ করলে 2 নাম্বার, মানে এর মানে হচ্ছে সে ডেবিট করার কারণে 1 নাম্বার ঘরে হচ্ছে না, আবার গ্রহণ করার পর 2 নাম্বার ঘরে হচ্ছে না। তাহলে কোনো সময় যদি কোনো অঙ্কে বলা হয় বেতন ডেবিট করা হলো, বেতন গ্রহণ করা হলো, ভালো করে বুঝুন। অংশীদারি ব্যবসার এত চমৎকার একটা অঙ্ক, একটু বুঝতে হবে, বুঝার ব্যাপার আছে, একটু বুঝেন। আমি অঙ্ক এখন আমি জাস্ট ক নাম্বার দেখাচ্ছি, খ আর গটা একটু দেখাচ্ছি একটু পরে। যদি বলা হয় বেতন ডেবিট করা হলো, বেতন গ্রহণ করা হলো, যদি একই অঙ্কে যদি বলা থাকে দুটোটাই, তাহলে কোনো ঘরেই আসবে না, 1 2 কোনো ঘরেই আসবে না। তাহলে এই যে বেতন ডেবিট করা হলে 1 নাম্বার ঘরে আসে না, আবার গ্রহণ করলে 2 নাম্বার ঘরে আসে না। তো অর্থাৎ মানে বেতন ডেবিট করা হলো এবং গ্রহণ করা হলো বলা থাকলে 1 এবং 2 নং ঘরের কোনোটিতে আসবে, এটা বুঝলাম। তাহলে কোনোটিতেই আসবে না, ওকে ফাইন। তাহলে আবার বুঝাচ্ছি, বেতন ডেবিট করা হলো, বেতন গ্রহণ করা হলো বলা থাকলে 1 নং ও 2 নং ঘরের কোনোটিতেই আসবে না, কোনো জায়গায় আসবে না। কেন? 1 নাম্বার ঘরের কারণে 1 নং যদি ডেবিট করা হয় তাহলে আমার ডেবিট করা হলে 1 নাম্বার ঘরে আসে না, গ্রহণ করলে 2 নাম্বার ঘরে আসে না, তাহলে কোনো ঘরে আসে না। 1 মানে কি, লাভ ক্ষতি আবন্টন হিসাব, আর 2 মানে কি, অংশীদারদের মূলধন হিসাব। আমরা দুইটা ঘরেই তো করি, রাইট? আচ্ছা ফাইন। তাহলে বেতন আমরা শিখলাম, বেতন সংক্রান্ত যেই রুলসগুলা, উত্তোলন সুদ সংক্রান্ত যে রুলসগুলো আমরা শিখলাম, ঋণের সুদ সম্পর্ক মাশাআল্লাহ শিখলাম। তাহলে আমরা 3টা জিনিস আজকে শিখলাম, ঋণের সুদ সম্পর্কে শিখছি, উত্তোলনের সুদ সম্পর্কে শিখছি, বেতন সম্পর্কে শিখছি, মাশাআল্লাহ। এবার আমরা অঙ্কে চলে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন, ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ক অলরেডি শেষ, উত্তোলন সুদ আমরা পরে করছি, ক নাম্বার শেষ। এবার আমরা করব হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব। একটু দেখি, আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব করব, একটু দেখেন। লাভ ক্ষতি আবন্টন করব, একটু দেখি আমরা। লাভ ক্ষতি আবন্টন হিসাব, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে আমাদের ক্রেডিট। তো আমরা এই সাইডে আমরা কয়টা জিনিস পাবো? 4টা জিনিস মনে পড়ে, উত্তোলনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। আর এই সাইডে পাবো 3টা জিনিস, নিট মুনাফা, উত্তোলনের সুদ, আর হচ্ছে কি পুনরুত্তোলন। আর তাহলে এখানে কি কি পাবো আমরা? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। এখানে কি কি পাবো? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। আর এখানে কি কি পাবো? নিট মুনাফা, উত্তোলনের সুদ, পুনরুত্তোলন। এই 7টা আইটেমের ভিতরে কি কি আছে আমরা একটু পড়ি। তারাও ঝরা হীরা 3 জন অংশীদার মূলধন ছিল। 3টা আইটেম কখনো এই ঘরে আসে না, মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, এই 3টি আইটেম কখনো 1 নাম্বার ঘরে আসে না, মানে লাভ ক্ষতি আবন্টন আসে। কেন? আমি তো মূলধন বের করতেছি না, কার কত মূলধন এটা তো আমি বের করতে, আমি বের করতেছি মুনাফা। শেষ পর্যন্ত যে মুনাফাটা হয়েছে এটাকে আবার কাটাকাটি করে যে মুনাফাটা থাকবে সেটাকে যদি ইস্টু থাকে তাহলে ইস্টু আকারে ভাগ করব, যদি ইস্টু না থাকে তাহলে সমানভাবে ভাগ করে নিব। 1:1:1, মানে 3 ভাগের 1, 3 ভাগের 1, 3 ভাগের 1। 3 জন আছে এই কারণে, আর 2 জন থাকলে 1:1, 2 ভাগের 1, 2 ভাগের 1। 4 জন থাকলে 1:1:1:1:1, 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1। সাধারণত 2 জন বা 3 জন থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম 3 জনই থাকে। মুনাফার অনুপাত এই যে 2:2:1, তাহলে তিনটা যোগ করেন, তাহলে 2:2:1, 5, 5 ভাগের 2, 5 ভাগের 2, 5 ভাগের 1। এই তিনটা যোগ করলে কত হয়? 5 হয় না? তাহলে 5 ভাগের 2, আবার 5 ভাগের 2, পরেরটা 5 ভাগের 1। তাদের মূলধন উত্তোলনের সুদ ধরতে হবে, তাহলে অলরেডি পেয়ে গেছি আমরা। তাহলে অংশীদারদের মূলধন হিসেবে হেডিং এর নাম দিতে হবে, কেন? এটা ওই ঘরে বসবে। তাহলে এটা হচ্ছে মূলধনের সুদ, এই যে মূলধনের সুদ। কে কে? একটা হচ্ছে তারা, আমি সংক্ষেপে লিখতেছি, একটা হচ্ছে ঝরা, আর একটা হচ্ছে কি হীরা। একটু দেখেন, এই 5% কিসের উপরে? এই যে এটার উপরে। তাহলে মূলধনের উপর যখন আমি 5% ধরবো তখন কি 6 মাসে ধরবো না? উত্তোলনের উপরে যখন সুদ ধরবো তখন ধরবো 6 মাসে, কোনো কিছু বলা না থাকলে। মূলধন পুরা বছর ধরতে হবে, অতিরিক্ত মূলধন থাকলে আলাদা কথা, কিন্তু মূলধন পুরা বছরের আমি ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার উপর 5% হচ্ছে 3000 টাকা, এটার উপর 5% হচ্ছে 2500 টাকা, আর লাস্ট ওয়ান এটার উপর 5% হচ্ছিল আমাদের 1500 টাকা।
তাহলে একটু দেখি আমরা, 2500 আর 1500 হচ্ছিল আমাদের 4, 4 আর 7 হচ্ছে 3 হচ্ছে 7000 টাকা। ওকে ফাইন। এরপরে তাহলে উত্তোলনের সুদ এখানে একটু লিখতে হবে স্যার, কেন? এটা নিট মুনাফা আসবে, এখানে আমরা সবসময় নিট মুনাফা লিখতে হবে উপরে, আর এখানে সবসময় আগে মূলধনের সুদ, এরপর ইচ্ছা মতন দিব সাধারণত। তাই নিট মুনাফা অলরেডি আমরা জানি, এই যে দেখেন বছর শেষে নিট মুনাফা দ্বারা, এটা কোন নিট মুনাফা? এটা বিশদ আয় বিবরণীর নিট মুনাফা, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। এটা বিশদ আয় বিবরণীর নিট মুনাফা কোশ্চেনে দেওয়া থাকবে। আমরা কোন বোর্ড করতেছি? আমরা ঢাকা বোর্ড 2019 করতেছি। আমরা কোন বোর্ড করতেছি? আমরা ঢাকা বোর্ড 2019 করতেছি। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে নিট মুনাফাটা আমরা বলে দিচ্ছি কত, 65,000 টাকা। ওকে, এরপরে দেখেন তাহলে মূলধনের সুদ আমরা বের করলাম, উত্তোলনের সুদ দেখি। উত্তোলনে, তাহলে উত্তোলনের সুদ বের করার আগে আমাদের ওই হেডিংটা দিতে হবে, অংশীদারদের মূলধন হিসাব, যে ঘরে যাবে তার ঘরের নাম উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কে কি কি কি? তারা, ঝরা, হীরা। তাহলে এখন দেখেন, তাহলে আমরা কতই পেয়েছিলাম, এরপর আবার একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে এই দেখেন তাদের উত্তোলনের পরিমাণ ছিল 9,000, 6,000, 3,000, 5%। তাহলে এগুলোর উপর 5% ধরে কয় মাসের ধরবো? 6 মাসের। কেন? এখানে বলে নাই কয় মাসের ধরতে হবে, তারিখ দেওয়া নাই, কোনো কিছু বলা না থাকলে এটাকে বছর ভাবতে হবে, আর আজীবন 6 মাসের ধরতে হবে। কোনো কিছু বলা না থাকলে বছর ভাবতে হবে, এগুলো বছরের টাকা, আর আজীবন এটা কি ধরতে হবে? 6 মাসের। কেন? অংশীদার আজীবন 1 বছর অঙ্ক করতে হবে, কোনো মাসের অঙ্ক করে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই 9,000 টাকার উপর 5% হচ্ছে আমাদের কত টাকা? 450 টাকায় অর্ধেক করতে হবে 6 মাসের, তাহলে 225 টাকা। তাহলে 225, পরেরটা হচ্ছে 6,000 টাকার 5% হচ্ছে 300, তার অর্ধেক 150। তারপর 3,000 টাকার 5% 150, তার অর্ধেক 75। আচ্ছা, এখন দেখেন এগুলো সবগুলো যোগ করেন, তাহলে যোগ করলে আমাদের কত আসতেছে? 450। ওকে ফাইন। তাহলে আমাদের এই লাইনও শেষ। প্রত্যেকে তাদের মাসিক বেতন পাবে এত টাকা। এখানে যে বেতন পাবে, বেতনকে ডেবিট করছে, গ্রহণ করছে, কোনো কিছু বলা আছে? কোনো কিছু বলা নাই। তাহলে এই ঘরে হবে, ওই ঘরে হবে। যদি বলতে বেতন ডেবিট করা হলো, তাহলে এই ঘরে হবে না, দ্বিতীয় ঘরে হবে। আর যদি বলতে বেতন গ্রহণ করা হলো, তাহলে দ্বিতীয় ঘরে হবে না, প্রথম ঘরে হবে। আমরা শিখছি মাত্র, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে বলছে তারা প্রত্যেকে, তারা মানে কি? এই যে তিনজনই, তারা প্রত্যেকে মাসিক 3,000 করে বেতন পাবে। তাহলে অংশীদারদের মূলধন হিসাব, বেতন, কে কে? তারা, ঝরা, আর হচ্ছে হীরা। তাহলে দেখেন প্রতি মাসে কত টাকা করে? 3,000, 3 × 36,000। তাহলে 3 × কত টাকা? 36,000। ও তারা বলতে এখানে এই তারা, সরি ফর দ্যাট, তারা প্রত্যেকে না, তারা মাসিক বেতন, এখানে আমার ভুল লেখা আছে, তারা, তারার মাসিক বেতন এত টাকা করে পাবে। তারার বলতে এখানে শুধু একজন বুঝাচ্ছে, সরি ফর দ্যাট। তারা বলতে এই তারা, তারা বলতে তাদের না, তাদের না, প্রত্যেকে না, তারা বলতে একজনের নাম বুঝাচ্ছে, এই তারা। তাহলে তারার মূলধন হিসাব হবে, মূলধন, তারার মূলধন হিসাব ব্র্যাকেটে বেতন। তাহলে কত টাকা করে? কত টাকা করে? 3,000, 3,000 গুণ 12, তাহলে 36,000। এই যে 36, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন তাদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 9,000, 6,000 ও 3,000। এখানে 36 হলো কিভাবে? এই 3,000 কে 12 দিয়ে গুণ দিছি। কেন? আমরা 1 বছর অঙ্ক করব না, প্রতি মাসে 3,000, তাহলে 12 মাসে 36,000। আচ্ছা, তাদের উত্তোলনের পরিমাণ, উত্তোলন এখানে আসে না। তিনটা জিনিস কখনো 1 নাম্বার করে আসে না: মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। ফাইন। এইবার দেখেন বছর শেষে নিট মুনাফা অলরেডি আমরা দিয়ে দিছি। তাহলে আমরা এখানে 4টা আইটেম, এখানে 3টা আইটেম। এখানে 4টা আইটেমের ভিতরে কি কি? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। ঋণের সুদও নাই, কমিশনও নাই, মূলধনের সুদ আর হচ্ছে বেতনটা হইছে। এখানে 3টা আইটেম আসে: নিট মুনাফা, উত্তোলন সুদ, পূর্ণ উত্তোলন। 2টা আইটেম আসতে পূর্ণ উত্তোলন নাই, না থাকলে নাই। এবার আমরা এই কাজ করব। দেখেন এই আইটেম বড় নাকি এটা বড়? অবশ্যই এটা বড়। তাহলে এখানে কত? 65,450। এখানেও সেম 65,000। এখানে 50 টাকা হবে, এই যে এখানে 50 আছে, আমি আসলে কোশ্চেনটা উঠাইতে ভুল করছি। 65,050 আর 450 হচ্ছে 500, তাহলে 65,500। আচ্ছা, এবার দেখেন 65,500 থেকে যদি এটা মাইনাস করি, অংশীদারদের মূলধন হিসাব, একটু ভালো করে দেখেন হিসাব। হেডিং এর নাম কি বের করবো আমরা? মুনাফার অংশ, বন্টনযোগ্য মুনাফা। মুনাফার অংশ কে কে? একটা হচ্ছে তারা,
একটা হচ্ছে হীরা, একটা হচ্ছে ঝর্ণা। ঠিক আছে, তাহলে এই যে 65,500 থেকে যদি আমি 36,000 আর 7,000 মাইনাস করি, তাহলে আমার থাকে হচ্ছে হলো 22,500। তাহলে কত থাকে আমাদের এখানে? 22,500 থাকে। তাহলে 22,500 টাকা। তাহলে এই 22,500 টাকা আমরা একটু অলরেডি লিখি। এইটাকে আমরা ভাগ করব এই ইস্টু অনুযায়ী, এই যে ইস্টু। তাহলে 2:2:1 যোগ করলে কত হয়? 2 যোগ 2 যোগ 1, 5। 5 ভাগে 2 পাবে তারা, 5 ভাগে 2 আবার পাবে কে? হীরা। 5 ভাগের 1 পাবে হচ্ছে ঝর্ণা। তাহলে 5 ভাগের 2 এটা পাবে কে? হীরা। তাহলে গুণ 2 ভাগ 5 করেন ক্যালকুলেটরে। 22,500 গুণ 2 ভাগ 5, তাহলে 9,000 টাকা। পরেরটাও সেম, গুণ 2 ভাগ 5, তাহলে এটাও 9,000 টাকা। পরেরটা কত আমাদের? গুণ 1 ভাগ 5। এই 22,000 কে গুণ 1 ভাগ 5 দেন। কেন স্যার 1? এই যে এখানে 1 আছে, এই যে 1। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? গুণ 1 4,500 টাকা। তারপর আপনি কনফিউশন দূর করার জন্য এটা যোগ করেন, দেখবেন এটা বের হবে। এই হচ্ছে আমাদের কি? লাভ ক্ষতি আবন্টন হিসাব। অলরেডি আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাব শেষ। ঠিক আছে, অলরেডি আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাব শেষ। বেশি কঠিন লাগছে বুঝতে? এত বেশি কঠিন লাগার কথা না, একদম ইজি একটা অঙ্ক মাশাআল্লাহ। আচ্ছা, এবার গেল একটা, এটা গেল। এবার আমরা আসি হচ্ছিল গ। গ নাম্বারটা একটু দেখি আমরা। গ নাম্বারটা বলছে হচ্ছিল অংশীদারদের মূলধন হিসাব। এটা মাঝখানের ঘরটা, এখানে হবে তারিখ, এখানে হবে তারিখ। ঠিক আছে, তাহলে অংশীদারদের মূলধন হিসাব। এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড। এখানে হচ্ছে তারিখ, এখানে হচ্ছে বিবরণ, এখানে তারা, হীরা আর হচ্ছিল ঝর্ণা। এখানে তারিখ, এখানে বিবরণ, এখানে হচ্ছে তারা, এখানে হচ্ছে হীরা, এখানে হচ্ছে ঝর্ণা। আচ্ছা, এখানে ভালো করে বুঝেন, এখানে আরেকটা ঘর হয়, এই যে এখানে জাবেদা পৃষ্ঠা আমি আর দিলাম না, আপনারা মেইন জিনিসটা শিখেন। তাহলে তিনটা আইটেম কখনো এক নাম্বার ঘর হয় না। মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। আমরা অলরেডি জানি মূলধন উত্তোলন আছে, অতিরিক্ত মূলধন এই অঙ্কে নাই। তাহলে আমরা লিখে দিই অলরেডি। যদি বলা হয় ব্যবসা শুরু করা হলো, তখন হয় নগদান হিসাব নামে। আর যদি বলা হয় ছিল, মূলধনটা ছিল মানে অনেক আগের থেকে ব্যবসা, তখন ওই ব্যালেন্স বিডি নামে। তাহলে আমরা একটু পড়ি। তারা, ঝরা, হীরা, ও হীরা তো এখানে, সরি, ঝরা এখানে হবে, হীরা এখানে হবে, সরি, ঝরা এখানে হবে, হীরা এখানে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে তারা, ঝরা, হীরা তিনজন অংশীদার যাদের মূলধন ছিল, এই যে দেখেন ছিল, ছিল বলছে, তাহলে ব্যালেন্স বিডি। তাহলে এখানে জানুয়ারির 1 তারিখ নামে আমরা ব্যালেন্স বিডি দিয়ে দিব। ব্যালেন্স বিডি কত টাকা? 60,000 টাকা, 50,000 টাকা, লাস্ট ওয়ান হচ্ছে 30,000 টাকা। ওকে ফাইন। এরপরে বলছে হচ্ছে হলো মুনাফা অনুপাত। মুনাফাটা এখানে আমাদের লাগবে না। এরপর উত্তোলন, এই যে এখানে আছে, তাদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 9,000, 6,000, 3,000। তাহলে এখানে ডিসেম্বর 31, আর 1 জানুয়ারির 1 আর হবে না। আর সব এখন সব হবে ডিসেম্বর 31, উত্তোলন নামে হবে, এগুলো উত্তোলন নামে হবে। ঠিক আছে স্যার, এটা ব্যালেন্স বিডি নামে হলো কেন? কারণ এটা তো মূলধন। আমাদের অঙ্কের চ্যাপ্টারটাই হচ্ছে মূলধন। যদি ব্যবসা শুরু করি নগদান, তার বিপরীত নাম হবে খতিয়ানের মতন। আর যেহেতু ছিল বলছে ব্যালেন্স বিডি আমার জমা আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে উত্তোলন হচ্ছে প্রত্যেকে কত টাকা করে? 9,000, 6,000 ও 3,000। এখানে 9,000, এখানে 6,000, এখানে 3,000। ওকে ফাইন। এরপর আর কোনো কিছু নাই। এবার হেডিং এর নাম দিয়ে দেন। হেডিং এর নাম কেন স্যার? মানে ও যে 1 নাম্বার ঘর থেকে যেগুলো আসবে, লাভ, ক্ষতি, আবন্টন, হিসাব, হেডিং এর নাম দাগ দিয়ে দেন। সেম ভাবে এখানেও হেডিং দিয়ে দেন, লাভ, ক্ষতি, আবন্টন, হিসাব, হেডিং এর নাম। আমাদের ডেবিট সাইডে কি কি ছিল? দুইটা জিনিস, মূলধনের সুদ, বেতন, আরেকটা নতুন করে আসছিল মুনাফার অংশ। তাহলে আমরা দিয়ে দিই একটু। মূলধনের সুদ সংক্ষেপে লিখতেছি আমরা, আপনারা পুরোটা লেখেন। মূলধনের সুদ, বেতন, আর হচ্ছে কি মুনাফা, মুনাফার অংশ। মূলধনের সুদ আমাদের কত ছিল মনে পড়ে? অবশ্যই কিভাবে 5% ধরছিলাম, 3,000, 2,500 আর 1,500, মনে পড়ে? হ্যাঁ, 3,000, তারার, ঝরার হচ্ছিল 2,500, আর এটা হচ্ছে 1,500। ঠিক আছে ফাইন। বেতন একজন পেয়েছিল শুধু তারা, প্রতি মাসে 3,000 করে, 12 মাসে 36,000, শুধু তারা পেয়েছিল, এটা খালি। আর মুনাফার অংশ 9,000, 9,000, 9,000, 9,000
আর হচ্ছে কত 4500। ঠিক আছে, ওকে ফাইন। এইবার এখানে কি আসছিল, এখানে স্যার আর কি আইটেম আমাদের ওইখানে যা ছিল তাই তো দিলাম আমরা। বেতনটা কিন্তু আমরা দিতাম না, যদি বলতে হয় বেতন ডেবিট করা হলো তাহলে প্রথম ঘরে দিতাম না, এই ঘরে আসতো। যদি বলো বেতন গ্রহণ করা হলো তাহলে এই ঘরে দিতাম না। আমরা শিখছি বেতনের জিনিস। ঋণের সুদ যদি থাকতো, ঋণ যদি থাকতো ঋণের সুদ আমরা দিতাম শুধু 1 নম্বর ঘরে, কিন্তু এই ঘরে কখনোই আসতো না। আরেকটা শিখছি আমরা উত্তোলনের সুদের ক্ষেত্রে, উত্তোলনের সুদ কোনো কিছু বলা না থাকলে 6 মাসের ধরবো আজীবন, আর ওইটাকে বছরের টাকা ভাবতে হবে, মাস দিয়ে গুণ করা যাবে। যদি বলে প্রতি মাসে তখন মাস দিয়ে গুণ বা 12 দিয়ে গুণ করবো। আর প্রতি মাসের শুরুতে বললে 6.5 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ থাকবে। মাসের মাঝে বললে 6 দিয়ে গুণ করবো, মাসের শেষে বললে 5.5 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এখানে তো কোনো পেঁয়াজ দেয় নাই, ঢাকা বোর্ড 2019 আমরা করতেছি। আচ্ছা, এবার দেখানো হচ্ছিল এখানে উত্তোলনের সুদ, নিট মুনাফা কিন্তু আসবে না, এখানে নিট মুনাফা আসবে না। উত্তোলনের সুদ আমরা কত পেয়েছিলাম, আমরা 225। কিভাবে, এই যে দেখেন এটার উপরে, এই যে দেখেন উত্তোলন, এটার উপরে 5% হচ্ছিল কত আমাদের 450, তার অর্ধেক হবে গুণ 6 ভাগ 12, 225। পরেরটা হচ্ছে আমাদের 150, পরেরটা হচ্ছে 75। এবার আমরা করব কি, আমরা সমাপনী মূলধন বের করতেছি, রাইট? আচ্ছা ফাইন। এই সাইড বড় নাকি এই সাইড বড়? তাহলে কখনোই এই সাইড বড় হয় না, আজীবন এই সাইড বড় হবে। তাহলে 60,000 আর 3,000, 63, 63 আর 36, 63 আর 36 হচ্ছে হলো আমার হলো 1,60,000 আর 3,000, 63, 63 আর 36 হচ্ছে 1,01,000, 1,01,000 আর 9 হচ্ছে হলো 1,99 লাখ, সরি 99 লাখ বলতে 99,000, এর সাথে 9 যোগ করলে 1,08,000, 1,08,000। এখানেও দিয়ে দেন 1,08,000, এটার সাথে এটা মাইনাস করেন, তাহলে এখানে কি হবে 31 ডিসেম্বরের 31 ব্যালেন্স সিডি মানে সমাপনী মূলধন। ব্যালেন্স সিডি মানে কি, সমাপনী মূলধন। ব্যালেন্স সিডি মানে কি, সমাপনী মূলধন। ঠিক আছে, ব্যালেন্স সিডি। তাহলে এইটা থেকে যদি এই দুটো মাইনাস করি তাহলে আমাদের আসবে হচ্ছিল 98,775 টাকা। ভালো করে বুঝেন, 98,775 টাকা। এটা পরবর্তীতে এই যে জানুয়ারির 1, এটা যদি 2017 সালের অঙ্ক হয়, এটা 2018 সাল দিয়ে জানুয়ারির 1 ব্যালেন্স বিডি নামে আমরা এখানে দিয়ে দিই হচ্ছিল 98,775 টাকা। শেষ। সেম ভাবে পরেরটা একটু দেখাচ্ছি, 50 আর আড়াই হারাচ্ছ 9,000, তাহলে 50 আর 9 হচ্ছে 59, 59 আর আড়াই হচ্ছে আমাদের 61,500, 61,500। এটাই এখানে দিয়ে দেন। স্যার এই সেট বড়, কখনোই হবে না, কখনোই হবে না। 61,000 এর সাথে 6,000 আর 150 টাকা যদি মাইনাস করি তাহলে আমাদের থাকবে কত, 55,350, 55,350। এটা আবার দিয়ে দেন এখানে 55,350। লাস্ট ওয়ান দেখেন, 30 আর 1.5 আর 4.5, তাহলে এই 1.5 আর 4.5 হচ্ছে 6, তাহলে 36,000। এটা এখানে কত আসতেছে 36, এখানেও দিয়ে দেন আপনি 36,000। 36 থেকে 3 মাইনাস করলে 33, 33 থেকে 75 মাইনাস করলে হচ্ছে আমাদের কত থাকবে 32,925, 32,925। এই 32,925 এখানে দাঁড়াবে 925। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার মূলধন কত, আগে ছিল 60, এখন 98,775, আগে ছিল 50, এখন 55,000, আগে ছিল 30, এখন 32,000 সামথিং। এই হচ্ছে আমাদের অংশীদারদের অঙ্কের পদ্ধতি। তাহলে আমরা অংশীদারের লাভ ক্ষতি আবন্টন করতে হবে, এরপর অংশীদারের মূলধন করতে হবে। আবন্টনের উপর ডিপেন্ড করে মূলধন করতে হয়। কথাটা কি বুঝা গেছে? মাশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই রইলো। ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভালোই বুঝছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি রহমত করে ভালো থাকবেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর অংশীদারি অঙ্কের একটু পর আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, একটু পর আমি আপনাদের পেজে হোমওয়ার্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ। এই হোমওয়ার্কগুলো বাসায় করবেন। আর আগের ভিডিওটা যারা দেখেন নাই, আগের ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নিন। এটা হচ্ছে লেকচার 2, এটা কিন্তু লেকচার 2, প্লিজ। এটা কত নাম্বার লেকচার? এটা হচ্ছে লেকচার 2, লেকচার 2। লেকচার 1টা একটু দেখে নেবেন, ঠিক আছে? তারপরে এই অঙ্ক একটু দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।